আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে ফার্স্ট কন্ডিশনের ব্যবহার শিখতে পারবে। দেখো, আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার। এখন এটা স্ট্রাকচার হচ্ছে প্রথমত ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশনের নিয়ম হচ্ছে প্রথমত ইফ থাকে, তারপরে এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। এখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আর এতটুকু দেওয়া থাকবে, এটা আমাদের পূরণ করতে হবে। প্রথমত দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা পরে কাজে লাগবে, দেখো। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর এখন আমাদের সাবজেক্ট পরে শেল অথবা উইল, এখন কখন শেল বসবে কখন উইল বসবে এটা জানতে হলে তোমাদের পার্সন বুঝতে হবে। দেখো, আমাদের পার্সন হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ আর ইউর, আর থার্ড পার্সন হচ্ছে হি সি ইট দে, এছাড়া কোনো কিছু না। অর্থাৎ আমাদের ফার্স্ট পার্সন হচ্ছে আই মানে আমি, উই মানে আমরা, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ মানে তুমি, আর ইউর মানে তোমার। এই চারটা, এই মানে এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। আমি কয়েকটা লিখছি যে হি সি ইট দে, এছাড়া কোনো কিছু না, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আমাদের সাবজেক্টটা যদি মনে রাখবা, আমাদের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন হয় তাহলে সবসময় উইল বসে। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন হয় তাহলে এই সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সাথে সবসময় উইল বসে। আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শেলও ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়। শর্তটা মনে রাখতে হবে, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উইল ব্যবহার করতে হয়, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইলও ব্যবহার করা যায়, শেলও ব্যবহার করা যায়। এটা তোমাদের এখন কাজে লাগবে, দেখো। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিয়ে রাখছি কন্ডিশনালের। আমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই কন্ডিশন দিয়ে প্রশ্ন আসে তাহলে কি, দেখো। প্রথমত আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে বুঝবো এটা কন্ডিশন কিনা, তাহলে প্রথমত ইফ থাকবে। আমরা ইফ দেখেই সাধারণত বুঝে ফেলি এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল। এখন আমরা এটা কিভাবে বুঝবো, এটাকে আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন আমাদের ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আর তখন আমাদের এটা পূরণ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। এখন প্রশ্নের মধ্যে এতটুকু লেখা থাকবে যে দেখো, ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম। এখন এটা অর্থ কি, ইফ মানে যদি, হি মানে সে, ওয়ান্টস মানে চাইতো, আই মানে আমি, উইল হেল্প মানে সাহায্য করতাম, হিম মানে তাকে। এখন এইটা তোমার এতটুকু লেখা থাকবে না প্রশ্নের মধ্যে, যে নিচে যে আন্ডারলাইন করে এতটুকু লেখা থাকবে না, প্রশ্নে লেখা থাকবে এতটুকু। এখন এতটুকু দেখে তোমার এটা বুঝতে হবে এটা কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন। এখন দেখো তুমি সহজেই বুঝবা, প্রথমত ইফ মানে এটা কন্ডিশন। এখন দেখো হি হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো ওয়ান্টস, ওয়ান্টার তো চাওয়া, এখন ওয়ান্টের সাথে এই জায়গায় অ্যাস হয়েছে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। এখন হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য অ্যাস যোগ হচ্ছে ওয়ান্টস। এখন এটা কিন্তু ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান, দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে ওয়ান্টস। দেখছো, তাহলে ইফ এর পরে আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এর মানে আমাদের এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আর আমাদের পূরণ করতে হবে ফিউচার টেন্স দ্বারা। এখন এই জায়গায় বাকিটুকু ফিউচার, কারণ আমাদের ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাহলে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, এর মানে আমাদের ফিউচার ইনডিফিনিট দিয়ে পূরণ করতে হবে। এখন আমাদের ফিউচার ইনডিফিনিটের প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট আমি এই জায়গায় নিলাম কি আই, তারপরে শেল অথবা উইল। এখন এই জায়গায় আমি বলছিলাম ওই জায়গায় পার্সন বোঝানোর সময় যে আমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শেল ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়, আমি এই জায়গায় উইল ব্যবহার করে দিলাম, ঠিক আছে। তাহলে আই, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে শেল অথবা উইল থেকে উইল, আর ভার্ব ওয়ান হচ্ছে হেল্প, আর অবজেক্ট হচ্ছে হিম। বুঝতে পারছো? তাহলে ইফ হি ওয়ান্টস, যদি সে চাইতো, আই উইল হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য করতাম, এরকম অর্থটা। আচ্ছা, তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ ইউ কাম দে উইল গো। ইফ মানে যদি, ইউ মানে তুমি, কাম মানে আসো, দে মানে তারা, উইল গো মানে যাবে। এখন এইটাও দেখো, ইফ
মানে এটা আমরা বুঝছি এটা আমাদের কন্ডিশন। এখন দেখো প্রথমত ইউ এটা হচ্ছে সাবজেক্ট, এই যে ইউ হচ্ছে সাবজেক্ট। তারপরে কাম, কাম কিন্তু ভার্ব ওয়ান। আমাদের ভার্ব টু হচ্ছে এইটা, সি এ এম ই কেম, এই কেম হচ্ছে ভার্ব টু, এই কেমটা হচ্ছে ভার্ব টু। কিন্তু আমাদের এই যে কিন্তু কাম আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে কাম। তাহলে আমাদের এতটুকু কিন্তু দেওয়া থাকবে না, আমাদের এতটুকু পূরণ করতে হবে, আমাদের এতটুকু দেওয়া থাকবে। তাহলে আমাদের এই জায়গায় ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এই যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে আমাদের পূরণ করতে হয় কি দ্বারা? ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। তাহলে আমাদের প্রথমত সাবজেক্ট আমরা এই জায়গায় নিয়েছি কি, প্রথমত ফিউচার ইনডিফিনিট থেকে আমরা নিয়েছি সাবজেক্ট হচ্ছে দে। তারপরে এই জায়গায় হচ্ছে শেল অথবা উইল থেকে আমাদের, আমি বলছিলাম সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উইল ব্যবহার করতে হয়, এই জায়গায় শেল ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের থার্ড পারসন, এটা কিন্তু থার্ড পারসন, দে কিন্তু থার্ড পারসন, এই যে দেখো হি সি ইট দে এগুলো কিন্তু থার্ড পারসন। তাহলে আমাদের যেহেতু থার্ড পারসন, এই জন্য এই জায়গায় উইল ব্যবহার করা হয়েছে। তারপরে কি, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ান হচ্ছে গো। ঠিক আছে, তাহলে ইফ ইউ কাম দে উইল গো, মানে ইফ ইউ কাম যদি তুমি আসো, দে উইল গো তারা যাবে, এরকম অর্থ। আচ্ছা তারপরেটা দেখো, তারপরে এক্সাম্পল হচ্ছে ইফ ইট রেইনস উই শেল প্লে ফুটবল। তাহলে ইফ মানে যদি, ইট রেইনস মানে বৃষ্টি হয়। এখন মূল ভার্ব হচ্ছে রেইন, এখন এস যোগ হয়েছে কারণ ইট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এই জন্য এই জায়গায় এস যোগ হয়েছে। ইফ মানে যদি, ইট রেইনস বৃষ্টি হয়, উই আমরা, শেল প্লে মানে খেলবো, ফুটবল মানে ফুটবল। এখন দেখো, এখন প্রথমত ইফ মানে আমরা বুঝছি এটা কন্ডিশন। এখন দেখো ইট এটা কিন্তু আমাদের সাবজেক্ট, তারপরে রেইনস এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান। তাহলে আমাদের ইফ এর পরে সাবজেক্ট আবার ভার্ব ওয়ান, এর মানে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে কি নিলাম, প্রথমত উই। তারপরে এখন আমি বলছিলাম যে আমাদের যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা শেল ব্যবহার করতে পারি, উইল ব্যবহার করতে পারি। এখন আমি এই জায়গায় শেল ব্যবহার করে দিলাম। তাহলে আমাদের প্রথমত উই ছিল কি আমাদের ফার্স্ট পারসন, এই জন্য আমরা শেল ব্যবহার করতে পারি, এই জন্য শেল ব্যবহার করলাম। তারপরে ভার্ব ওয়ান হচ্ছে প্লে, আর অবজেক্ট এই জায়গায় আমরা নিলাম কি ফুটবল। ঠিক আছে, তাহলে ইফ ইট রেইনস উই শেল প্লে ফুটবল, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। ফাইনাল এক্সাম্পল দেখো, সর্বশেষ এক্সাম্পল উদাহরণটা, ইফ হি হ্যাজ টাইম হি উইল জয়েন দা পার্টি। এখন দেখো ইফ মানে কন্ডিশন, এখন দেখো হি, হি আছে, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাজ কিন্তু আমাদের ভার্ব ওয়ান। এই যে দেখো এই হ্যাড, এই হ্যাড এটা কিন্তু আমাদের ভার্ব টু। ঠিক আছে, এই হ্যাড, এই হ্যাড হচ্ছে আমাদের ভার্ব টু। তাহলে এটা কিন্তু হ্যাজ, আমাদের প্রেজেন্ট টেন্সে কিন্তু এই যে হ্যাজ আবার এই যে এটা হ্যাভ, এই হ্যাভ, এই দুইটা থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্স, এই যে এটা হ্যাভ। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ হি হ্যাজ টাইম। এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাজ, হ্যাজটা হচ্ছে আমাদের এই জায়গায় ভার্ব ওয়ান, বুঝছো? আর এই জায়গায় তারপর অবজেক্ট হচ্ছে কি টাইম। এখন আমাদের এই জায়গায় দেখো ইফ, ইফ এর পরে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে ওই যে আগের নিয়ম, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি ফিউচার ইনডিফিনিট টেন্স একটা আনবো। তাহলে এখন তোমরা বলতে পারো এই হ্যাজ, হ্যাজ কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখন এই জায়গায় হ্যাজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, ভার্ব ওয়ান হিসেবে। এখন দেখো তাহলে আমাদের ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা জানি এটা আমাদের ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। ইনডিফিনিট টেন্সের পরে পূরণ করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা প্রথমত সাবজেক্ট নিলাম কি এই জায়গায় হি, তারপরে শেল অথবা উইল, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়, আমরা শেল অথবা উইল থেকে জায়গায় উইল ব্যবহার করে দিলাম। আর ভার্ব ওয়ান হচ্ছে জয়েন, আর অবজেক্ট হিসাবে আমরা এই জায়গায় নিয়ে নিলাম কি দা পার্টি। তাহলে ইফ হি হ্যাজ টাইম, ইফ যদি হি মানে সে, হ্যাজ টাইম, এখন এই জায়গায় কিন্তু তার বুঝাইছে, হি মানে তার, হ্যাজ মানে থাকতো, টাইম মানে সময়। তাহলে ইফ হি হ্যাজ টাইম যদি তার সময় থাকতো, হি মানে সে, উইল জয়েন মানে যোগদান করতো, দা পার্টি মানে অনুষ্ঠানে। তাহলে ইফ হি হ্যাজ টাইম যদি তার সময় থাকতো, হি উইল জয়েন দা পার্টি তাহলে সে অনুষ্ঠানে যোগদান করতো। তাহলে দেখো আমাদের এই কন্ডিশন কি অনেক কঠিন ছিল, এই ফার্স্ট কন্ডিশনটা অনেক কঠিন ছিল।
আমরা কি প্রথমত ইফ একটা বাক্যের মধ্যে ইফ দেখে বুঝতে পারি এটা কন্ডিশন। এখন এই ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা বুঝি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন তারপরে বাকিটা পূরণ করতে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। এখন এই জায়গায় আমি যে চারটা एग्जांपल দিয়েছি চারটা एग्जांपलेর মধ্যে কিন্তু প্রথমত ইফ ছিল। দেখো ইফ 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 প্রত্যেকটার মধ্যে ইফ, আর ইফ এর পরে কিন্তু এই প্রথম অংশটা প্রত্যেকটা কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এখন এইজন্য বাকিটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা ব্যবহার করা হয়েছে। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার দেখতে পারবে। দেখো সেকেন্ড কন্ডিশন, এখন সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস, অর্থাৎ ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে এটা সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, করতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে অথবা উড অথবা কুড অথবা মাইট, তারপর একটা ভার্ব ওয়ান নিয়ে। এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন তোমরা আরেকটা জিনিস দেখো এই জায়গায় নিচে লিখে রাখছি ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের দেখো ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মের মধ্যে হচ্ছে বি, আর এই বি থেকে আসে এম ইজ আর, আর এটা ভার্ব টু হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ঠিক আছে, তারপর আমাদের ভার্ব ওয়ান হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর আমাদের ভার্ব টু হচ্ছে শুধু হ্যাভ, আর আমাদের ভার্ব থ্রি হচ্ছে শুধু হ্যাভ। এখন এটা এই জায়গায় একটু বোঝার বিষয় হচ্ছে আমাদের হ্যাভ আর হ্যাজ হচ্ছে ভার্ব ওয়ান, আর হ্যাড আমাদের ভার্ব টু, আবার হ্যাড আমাদের ভার্ব থ্রি হিসাবে ব্যবহার, অর্থাৎ এটা সেন্টেন্সের মধ্যে আমাদের হেড অর্থ অনুযায়ী কখনো কখনো ভার্ব টু হয়, আবার অর্থ অনুযায়ী কখনো কখনো হেড ভার্ব থ্রিও হয়। আচ্ছা এখন আমরা আমাদের কাজ করি, দেখো আমাদের প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে ইফ হি কেম আই উড গো। এখন আমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশন থেকে তিন চারটা প্রশ্ন আসে। এখন দেখো এই জায়গায় ইফ হি কেম এতটুকু, এতটুকু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর নিচে যে আন্ডারলাইন করা আছে এতটুকু তোমার পূরণ করতে হবে। এখন তুমি একটা সেন্টেন্সের প্রথমে ইফ দেখে তুমি বুঝছো এটা হচ্ছে কন্ডিশন। এখন তুমি এটা কিভাবে বুঝবা একটা সেকেন্ড কন্ডিশন যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। এখন দেখো আমাদের প্রথমত সাবজেক্ট, এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল, প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব টু, ভার্ব টু হচ্ছে কেম। দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু কাম, এই যে কাম, এই কাম অর্থ কি আশা, এই কাম অর্থ কি আশা, এই যে আমাদের ভার্ব ওয়ান হচ্ছে কাম, এই কাম অর্থ হচ্ছে আশা, আর কেম অর্থ এসেছিল। তাহলে এখন আমাদের যেহেতু ইফ এর পরে আমাদের সাবজেক্ট আছে আর ভার্ব টু আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ এর পরে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এর মানে এটা আমরা অবশ্যই বুঝে নিলাম এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। আর এখন এটা আমাদের পূরণ করতে হবে কি দিয়ে, সাবজেক্ট। এখন আমাদের সাবজেক্ট হিসেবে আমরা এই জায়গায় নিলাম কি আই। এখন আমাদের এই জায়গায় সাবজেক্টের তিনটা অপশন আছে, উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা নিতে হবে। তাহলে আমি উড কুড মাইট থেকে উড নিলাম এই জায়গায়, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে গো। দেখছো কত সহজ। তাহলে ইফ হি কেম আই উড গো, ইফ যদি হি সে কেম মানে আসতো আর আমি উড গো তাহলে যেতাম, তাহলে ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম, এরকম হচ্ছে অর্থটা। তারপর সেকেন্ড সেকেন্ড एग्जांपल দেখো দ্বিতীয় উদাহরণটা ইফ হি স্টাডিড হার্ড হি কুড গেইন জিপিএ 5। এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত ইফ মানে এটা আমরা বুঝছি এটা আমাদের কন্ডিশন। এখন দেখো প্রথমে আছে হি মানে সাবজেক্ট, তারপরে স্টাডি, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান হচ্ছে স্টাডি, এস টি ইউ ডি ওয়াই, এই যে স্টাডি, স্টাডি হচ্ছে আমাদের ভার্ব ওয়ান মানে পড়াশোনা করা। এখন স্টাডির ভার্ব টু কিন্তু হচ্ছে স্টাডিড। ঠিক আছে, তারপরে হার্ড। এখন দেখো আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত সাবজেক্ট হি, তারপরে ভার্ব টু হচ্ছে স্টাডি, আর অবজেক্ট হচ্ছে হার্ড। ঠিক আছে, তাহলে আমাদের আবার ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর মানে আমরা বুঝছি এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন। এখন আমাদের সেকেন্ড কন্ডিশন, তাহলে আমাদের এতটুকু প্রশ্নে লেখা থাকবে না, এই যে আন্ডারলাইন যে করা আছে এতটুকু প্রশ্নে কি লেখা থাকবে না, আমাদের কি পূরণ করতে হবে। এখন আমরা যেহেতু ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখন আমরা বুঝছি এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনের পরের টুকু আমাদের কিভাবে পূরণ করতে হয়, প্রথমত কি সাবজেক্ট নিতে হয়, আমরা সাবজেক্ট হিসেবে এই জায়গায় নিলাম কি হি, তারপরে উড কুড মাইট থেকে তিনটা থেকে যে কোনো একটা আমরা কুড ব্যবহার করলাম, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে গেইন,
আর বাক্যটা সম্পূর্ণ করার জন্য আমরা জিপিএ 5 লিখলাম। এখন দেখো ইফ মানে যদি, হি মানে সে, স্টাডিড মানে পড়াশোনা করত, হার্ড মানে কঠোর, হি সে, কুড গেইন মানে অর্জন করত, জিপিএ এই গেইন মানে অর্জন করা বা লাভ করা, জিপিএ 5 মানে জিপিএ 5। তাহলে ইফ হি স্টাডিড হার্ড যদি সে কঠোর পড়াশোনা করত, হি কুড গেইন জিপিএ 5 তাহলে সে অর্জন করত বা সে লাভ করত জিপিএ 5। এটা হচ্ছে অর্থ। তারপর 3 নাম্বার एग्जांपलটা দেখো, ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার আই মাইট হেল্প দা হেল্পলেস। এখন দেখো আমাদের প্রথমত ইফ, তারপর দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আর ওয়্যার এটা কিন্তু ভার্ব টু। এই দেখো সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব টু হচ্ছে ওয়্যার, আর অবজেক্ট হচ্ছে এ মিলিয়নিয়ার। এখন এই জায়গায় এই মিলিয়নিয়ার অর্থ হচ্ছে লাখপতি, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার মালিক, যে তাকে মিলিয়নিয়ার বলা হয়। এখন দেখো এই জায়গায় আমাদের ইফ প্রথমত, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, আবার ভার্ব টু হচ্ছে ওয়্যার, আর অবজেক্ট হচ্ছে এ মিলিয়নিয়ার। এখন এটা কিন্তু আমাদের অবজেক্ট। এখন আমরা কি বুঝতে পারলাম, ইফ এর পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, এর মানে এটাও আমাদের কি সেকেন্ড কন্ডিশন। তাহলে এখন আমাদের পূরণ করতে হবে কি, এই যে প্রথমত সাবজেক্ট, এই যে এতটুকু আমাদের পূরণ করতে হবে, এটা পরীক্ষায় থাকবে না, মানে প্রশ্নে থাকবে না। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করলাম কি আই, তারপরে উড কুড মাইট থেকে আমরা ব্যবহার করলাম কি মাইট, আর ভার্ব হচ্ছে হেল্প, আর বাক্যটা পুরা করার জন্য আমরা ব্যবহার করছি দা হেল্পলেস। এখন এই জায়গায় ইফ মানে যদি, আই মানে আমি, ওয়্যার মানে হতাম, এ মানে একজন, মিলিয়নিয়ার মানে লাখপতি, আই আমি, মাইট হেল্প মানে সাহায্য করতাম, দা হেল্পলেস মানে অসহায়দেরকে। তাহলে এখন তোমরা একটা ভুল ধরতে পারো যে আয়ের পরে তো ওয়াজ বসে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ওয়্যার বসে। এখন এই জায়গায় তোমরা একটা ভুল ধরছো হয়তো যে আয়ের পরে কেন ওয়্যার হয়েছে, কারণ আই কিন্তু আমি কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের পরে কি ওয়াজ বসে, আর প্লুরাল সাবজেক্ট কি দে মানে তারা, দেয়ার মানে তাদের, ওই প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি বসে ওয়্যার বসে। এখন আমি তো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ লিখছি, এটা ভুল হয়েছে এক হিসাবে না, কিন্তু এটা কিন্তু এক হিসাবে, এটা কিন্তু ভুল না। এখন তোমার এই জায়গায় দেখো একটা জিনিস আমি লিখে রাখছি, ইফ অ্যাজ দো উইশ, তারপর দেখো আমি কি লিখছি, ওয়াজ সমান ক্রস মানে রং মানে ভুল, আর ওয়্যার মানে টিক চিহ্ন দিয়ে লিখছি মানে রাইট মানে সঠিক। অর্থাৎ এটার মানে হচ্ছে ইফ অ্যাজ দো উইশ, এগুলার পরে কখনো ওয়াজ বসে না, যে ওয়াজ ক্রস মানে ভুল, রং মানে ভুল, তাহলে এগুলার পরে কখনো ওয়াজ বসে না, কি বসে ওয়্যার। দেখো ওয়্যার মানে ঠিক চিহ্ন মানে রাইট মানে সঠিক। অর্থাৎ আমরা জানি যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে। এই জায়গায় আই সাবজেক্টটা ছিল আই সিঙ্গুলার, এটা ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়্যার কেন হয়েছে, এর আগে দেখো ইফ আছে। তাহলে আমরা জানি ইফ, এটা মনে রাখবা, ইফ অ্যাজ দো উইশ, এগুলোর পরে কখনো ওয়াজ বসে না, বসে কি ওয়্যার। তাহলে এই জন্য আমাদের এই জায়গায় ওয়াজ না হইয়া ওয়্যার হয়েছে। তাহলে ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার, যদি আমি লাখপতি হতাম, আই মাইট হেল্প দা হেল্পলেস, তাহলে আমি গরিবদেরকে মানে অসহায়দেরকে সাহায্য করতাম। আমাদের ফাইনাল এক্সাম্পল, একদম সর্বশেষ উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাড এ কার আই উড ভিজিট কলকাতা। তাহলে প্রথমত ইফ, তারপরে আমাদের এই জায়গায় হচ্ছে আই। এখন একটা বিষয় আমি এইটার জন্য আমি এতটুকু করছি, দেখো আমাদের হ্যাড কিন্তু ভার্ব টু হয়, আবার হ্যাড কিন্তু ভার্ব থ্রিও হয়, এই জায়গায় কিন্তু ভার্ব টু হিসাবে ব্যবহার হয়েছে। আর আমাদের প্রথমত সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব টু হিসাবে এই জায়গায় হ্যাড ব্যবহার হয়েছে, আর অবজেক্ট হচ্ছে এ কার। তাহলে ইফ মানে যদি, আই মানে আই অর্থ আমি, কিন্তু এই জায়গায় আই মানে আমার বুঝেছে বাক্যের মধ্যে, হ্যাড মানে থাকতো, এ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে যদি আমার একটি গাড়ি থাকতো, তাহলে আমরা ইফ এর পরে যেহেতু এই জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড কন্ডিশন, এটা আমাদের পূরণ করতে হবে কি দিয়ে, প্রথমত সাবজেক্ট হিসেবে এতটুকু আমাদের পূরণ করতে হবে। প্রথমত সাবজেক্ট হিসেবে আমরা কি আনলাম এই জায়গায় আই, তারপরে উড কুড মাইট থেকে আমরা এই জায়গায় আনলাম কি উড, তারপরে ভার্ব হচ্ছে ভিজিট, আর বাক্যটা পুরা করার জন্য আমরা কি আনলাম কলকাতা। তাহলে ইফ যদি আই মানে আমি, বা এই জায়গায় হয়েছে আমার, আই মানে জায়গায় আমার বুঝাইছে, হ্যাড মানে থাকতো, এ মানে একটি, কার মানে গাড়ি, তাহলে আই মানে আমি, উড ভিজিট মানে পরিদর্শন করতাম, কলকাতা মানে কলকাতা। তাহলে পুরোটা একসাথে হচ্ছে, ইফ আই হ্যাড এ কার আই উড ভিজিট কলকাতা, যদি আমার একটি গাড়ি থাকতো
তাহলে আমি কলকাতা পরিদর্শন করতাম। তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যদি সেকেন্ড কন্ডিশন আসে তোমরা পারবা না? অবশ্যই পারবা। এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু কি কন্ডিশন দিয়ে 3 থেকে 4টা প্রশ্ন আসে। তাহলে তোমরা কি করবা, যদি দেখো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমরা বুঝবা কি এটা সেকেন্ড কন্ডিশন। তারপরে তোমরা কি করবা, এই জায়গায় পরে কি যেটা পূরণ করতে হবে এটার মধ্যে তুমি সাবজেক্ট নিবা, তারপরে উড কুড মাইট এই তিনটা থেকে যে কোনো একটা নিবা, তারপরে ভার্ব ওয়ান নিবা, তারপরে করে ফেলবা। ঠিক আছে? এই জায়গায় আমি এক্সাম্পল দিয়ে রাখছি 4টা, তোমরা এই জায়গায় 4000 এক্সাম্পল করতে পারবা এই নিয়ম অনুযায়ী। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে থার্ড কন্ডিশনের ব্যবহার শিখতে পারবা। দেখো থার্ড কন্ডিশনটা কিভাবে চিনবা। প্রথমত একটা সেন্টেন্সের প্রথমত থাকবে সাবজেক্ট, তারপরে প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, দেখো যে লেখা আছে, তারপরে প্লাস থাকবে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3। এখন এই জায়গায় তোমাদের একটা সেন্টেন্সের মধ্যে প্রথমেই থাকবে ইফ। এই ইফ দেখে তোমরা বুঝবা এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন তোমরা সেন্টেন্সের প্রথমে ইফ দেখে বুঝবা এটা কন্ডিশন, কিন্তু কোন কন্ডিশন। এখন যদি তোমরা দেখো ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে বুঝবা কি এটা থার্ড কন্ডিশন। এখন পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, এই জায়গায় লেখা আছে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখন আমাদের এই যদি ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট এটা থাকে তাহলে আমরা কি বুঝবো যে আমাদের ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, মানে এটা আমাদের থার্ড কন্ডিশনে আছে। তখন আমাদের বাকিটুকু লিখতে হবে কি সাবজেক্ট লিখতে হবে, তারপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এই তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে, তারপরে প্লাস ভার্ব 3 দিয়ে পূরণ করতে হবে। এখন তোমরা একটা জিনিস এই জায়গায় নিচে দেখো আমি সবকে লিখে রাখছি, আমাদের ভার্ব 1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব 2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের ভার্ব 1 প্রেজেন্ট ফর্মে হচ্ছে বি মানে এম ইজ আর, তাহলে ভার্ব 2 পাস্ট ফর্মে হবে ওয়াজ অথবা ওয়ার, আর ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্মে হবে কি বিন। আর আমাদের পরে ভার্ব 1 এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর ভার্ব 2 পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3 হচ্ছে হ্যাড। অর্থাৎ আমাদের এই জায়গায় হ্যাড ভার্ব 2 আবার হ্যাড ভার্ব 3। মূলত এইটা বোঝানোর জন্য আমি সবটা এঁকে রাখছি। আমাদের ভার্বের রূপ হচ্ছে তিনটা, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাডটা ভার্ব 2 হয় আবার ভার্ব 3 হয়। এখন एग्जांपल দিয়ে রাখছি দেখো তাহলে বুঝবা। প্রথমত আমাদের एग्जांपल নাম্বার 1 প্রথম উদাহরণ হচ্ছে if he had ordered I would have gone। এখন দেখো এই জায়গায় এই যে আন্ডারলাইন যে করা আছে যে প্রথম एग्जांपल, এই যে দ্বিতীয় एग्जांपल, এই যে 3 নাম্বার एग्जांपल, এই যে 4 নাম্বার एग्जांपल আন্ডারলাইন যে করা আছে এতটুকু কিন্তু প্রশ্নে লেখা থাকবে না, তোমার লেখা থাকবে এতটুকু। এতটুকু দেখে তোমার বুঝতে হবে এটা কোন কন্ডিশন, তারপরে বাকিটুকু তোমার লিখতে হবে। এখন দেখো if এই জায়গায় if প্রথমে সেন্টেন্সের মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন কোন কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড না থার্ড, এটা কিভাবে বুঝবা। দেখো প্রথমত সাবজেক্ট এই জায়গায় সব থার্ড কন্ডিশনে হবে, কারণ আমি থার্ড কন্ডিশন বুঝাইতেছি। দেখো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দেখো আমাদের প্রথমত হি, তারপরে আমাদের সাবজেক্টের পরে কি আছে হ্যাড। দেখো আমাদের এই জায়গায় হি এর পরে হচ্ছে হ্যাড, তারপরে আমাদের হচ্ছে ভার্ব 3, এই জায়গায় দেখো আমাদের ভার্ব 3 অর্ডার। এখন আমাদের ভার্ব 1 হচ্ছে কিন্তু এইটা ও আর ডি ই আর অর্ডার, এই যে এই অর্ডার, এই অর্ডার হচ্ছে আমাদের ভার্ব 1। এই অর্ডার মানে হচ্ছে আদেশ করা। এই ভার্ব 1 এর সাথে ইডি যোগ করলে এটা হবে ভার্ব 3 মানে অর্ডার মানে আদেশ করেছিল। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই অর্ডার মানে হচ্ছে ভার্ব 1 মানে আদেশ করেছিল। এখন এই ভার্ব 1 এর সাথে যদি আমরা এই জায়গায় ইডি যোগ করি তাহলে এটা আমাদের ভার্ব 2 হয় আবার ভার্ব 3 হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি ভার্ব 2 হয় আবার ভার্ব 3 হয়। এখন আমরা কিভাবে বুঝবো এক সেন্টেন্সের মধ্যে যে অর্ডার এটা কি ভার্ব 2 না ভার্ব 3। তাহলে এটা আমরা বুঝবো এই জায়গায় হ্যাভ, মনে রাখবা এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার পরে কখনো ভার্ব 2 বসে না, সব সময় বসে কি ভার্ব 3। আমরা বলি দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার পরে আমাদের গ্রামার নিয়ম অনুযায়ী সব সময় কি বসে ভার্ব 3 বসে। এইজন্য আমরা জানি আমাদের অর্ডার হচ্ছে ভার্ব 1 আর এই ইডি যোগ হচ্ছে অর্ডার,
এটা ভার্ব টু ও ভার্ব থ্রি ও। কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের আগে হ্যাড আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্ব থ্রি বসে, এর মানে এই অর্ডার হচ্ছে ভার্ব থ্রি। ঠিক আছে, এই অর্ডার মানে হচ্ছে আদেশ করা, এই অর্ডার মানে আদেশ করেছিল। তাহলে আমাদের ইফ আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে হেড আছে, তারপরে ভার্ব থ্রি আছে, এর মানে আমরা বুঝছি এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে ইফ এর পরে, তাহলে এটা আমাদের থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশনে এতটুকু কি লেখা থাকবে না প্রশ্নে, এই যে আন্ডারলাইন করা এতটুকু প্রশ্নে লেখা থাকবে না, তোমাদের কি পূরণ করতে হবে। এখন দেখো আমাদের কি প্রথমত সাবজেক্ট লিখতে হয়, একটা সাবজেক্ট হচ্ছে আই, তারপর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এই তিনটা থেকে আমি এই জায়গায় উড হ্যাভ লিখছি, তোমরা চাইলে মাইট হ্যাভও লিখতে পারো, কুড হ্যাভও লিখতে পারো। তারপর দেখো ভার্ব থ্রি, এই ভার্ব থ্রি হচ্ছে গন। এখন আমাদের ভার্ব ওয়ান কিন্তু গো, এই যে গো, এই গো অর্থ যাওয়া, এই গো এর ভার্ব থ্রি হচ্ছে গন। ঠিক আছে, এই গো এর ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, এই যে ওয়েন্ট, এই ওয়েন্ট হচ্ছে আমাদের ভার্ব টু, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, আর এই গন হচ্ছে ভার্ব থ্রি। ঠিক আছে, গো ভার্ব ওয়ান, ওয়েন্ট ভার্ব টু, আর গন ভার্ব থ্রি। তাহলে এখন আমাদের এটা পুরোটা হচ্ছে ইফ হি হ্যাড অর্ডার্ড, ইফ যদি হি সে হ্যাড অর্ডার্ড মানে আদেশ করত, আর আমি উড হ্যাভ গন তাহলে আমি চলে যেতাম। তাহলে ইফ হি হ্যাড অর্ডার্ড যদি সে আদেশ করত, আই উড হ্যাভ গন তাহলে আমি চলে যেতাম, এটা সেরকম অর্থ। এখন সেকেন্ড एग्जांपल, দুই নম্বর উদাহরণ দেখো, ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আই উড হ্যাভ গটেন মাই পেমেন্ট। এখন এই জায়গায় দেখো প্রথমত সাব ইফ আছে, এর মানে আমাদের কি কন্ডিশন। এখন দেখো ইফ এর পরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট, এখন সাবজেক্ট হিসেবে এই জায়গায় দেখো আই ব্যবহার করা হয়েছে, তারপরে আমাদের হবে হ্যাড, দেখো এই জায়গায় হ্যাড আছে, তারপরে ভার্ব থ্রি, এখন দেখো ভার্ব থ্রি জায়গায় আছে ফিনিশড, আমাদের ভার্ব ওয়ান কিন্তু ফিনিশ, এজ এ ফিনিশ, ইডি না থাকলে ফিনিশ, এটা হচ্ছে ভার্ব ওয়ান মানে শেষ করা। এখন এই ই আর ডি যোগ করলে এটা হবে আমাদের ভার্ব টু, আবার ভার্ব থ্রি। আমি বলছিলাম যে এরকম ভার্বের ক্ষেত্রে ই যোগ করলে এটা ভার্ব টু হয়, আবার ভার্ব থ্রি হয়। এখন যেহেতু আগে হেড আছে, আমরা জানি হেডের পরে কি ভার্ব থ্রি বসে, এই মানে এটা ভার্ব থ্রি, তাহলে ভার্ব থ্রি তারপরে দা ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের কি ভার্ব থ্রি এর অবজেক্ট, এর মানে এটা আমাদের ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, এর মানে এটা আমাদের থার্ড কন্ডিশন। তাহলে আমাদের পূরণ করতে হবে কি প্রথমত এই যে সাবজেক্ট, এই যে দেখো ইফ তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে এতটুকু পর্যন্ত, এখন আমাদের এতটুকু পূরণ করতে হবে। এখন প্রথমত সাবজেক্ট হচ্ছে আই, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটা থেকে আমি জায়গায় উড হ্যাভ লিখছি, তোমরা চাইলে মাইট হ্যাভ বা কুড হ্যাভ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কি দেখো, তারপর হচ্ছে ভার্ব থ্রি, এই যে ভার্ব থ্রি হচ্ছে গটেন, আমাদের ভার্ব ওয়ান, এই যে এটা আমাদের ভার্ব ওয়ান হচ্ছে জিইটি গেট, এই গেট হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, এই গেট অর্থ পাওয়া, এই গেটের ভার্ব থ্রি হচ্ছে গটেন। ঠিক আছে, এখন মাই পেমেন্ট এতটুকু লেখা হয়েছে কি বাক্যটা পূর্ণ করার জন্য, মানে সম্পূর্ণ করার জন্য। তাহলে ইফ যদি আই হ্যাড ফিনিশড আমি শেষ করতাম দা ওয়ার্ক কাজটি, আমি উড হ্যাভ গটেন পেয়ে যেতাম, মাই মানে আমার, পেমেন্ট মানে কি পারিশ্রমিক। তাহলে ইফ আই হ্যাড ফিনিশড দা ওয়ার্ক যদি আমি কাজটি শেষ করে ফেলতাম, আই উড হ্যাভ গটেন মাই পেমেন্ট তাহলে আমি আমার পারিশ্রমিক পেয়ে যেতাম। এখন তিন নাম্বার एग्जांपलটা দেখো, ইফ আই হ্যাড বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দা পুর। এখন দেখো প্রথমত ইফ মানে এটা আমাদের কন্ডিশন, এখন দেখো প্রথমত আছে আই, দেখো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হিসেবে এই জায়গায় হচ্ছে আই, তারপরে আমাদের হচ্ছে হ্যাড, এই যে দেখো আমাদের হ্যাড, তারপর হচ্ছে ভার্ব থ্রি, এই যে আমাদের ভার্ব থ্রি হচ্ছে বিন, দেখো আমাদের এই বি হচ্ছে ভার্ব ওয়ান, আর ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব টু, আর এই বিন হচ্ছে আমাদের কি ভার্ব থ্রি। ঠিক আছে, তাহলে এই বিন হচ্ছে আমাদের ভার্ব থ্রি, তারপরে ভার্ব থ্রি পরে দেখো জায়গায় অবজেক্ট আছে, এই অবজেক্ট হচ্ছে আমাদের একই। তাহলে আমাদের ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এর মানে এটা আমাদের থার্ড কন্ডিশন। তাহলে আমাদের পূরণ করতে হবে প্রথমত একটা সাবজেক্ট নিয়ে, এই যে সাবজেক্ট হচ্ছে আই, তারপর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এই তিনটা থেকে আমরা এই জায়গায় উড হ্যাভ লিখছি। এখন তুমি চাইলে মাইট হ্যাভ বা কুড হ্যাভ লিখতে পারো, কোনো ব্যাপার না। তারপরে ভার্ব থ্রি হচ্ছে হেল্প, এই জায়গায় একটা বিষয় আমাদের এই ইডি যদি বাদ দিই তাহলে হবে আমাদের কি হেল্প, এই হেল্প মানে সাহায্য করা। এখন হেল্পের সাথে যদি আমি ইডি যোগ করি এটা আমাদের ভার্ব টু হয়, ভার্ব থ্রি হয়। এখন যেহেতু আগে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা পরে ভার্ব থ্রি বসে।
তাহলে এই যে হেল্প মানে ভার্ব 3। তারপরে আমরা বাক্যটা সম্পূর্ণ করার জন্য লিখছি কি দা পুর। তাহলে এটা অর্থ হচ্ছে ইফ যদি আমি হতাম আমি হতাম এ মানে একজন কিং মানে রাজা। তাহলে ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আমি উড হ্যাভ হেল্পড মানে সাহায্য করতাম দা পুর মানে গরিবদেরকে। তাহলে ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আই উড হ্যাভ হেল্পড দা পুর, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এরকম দেখছো কত সহজ আমাদের কন্ডিশন। এখন লাস্ট এন্ড ফাইনাল আমাদের সর্বশেষ एग्जांपल হচ্ছে ইফ আই হ্যাড ইনাফ মানি আই কুড হ্যাভ বোথ এ কার। এখন তোমরা একটা মনোযোগ দিলে হয়তো একটু ভুল ধরতে পারো যে আমি কেন হ্যাড দুইবার পাশাপাশি হ্যাড লিখছি। এখন এইটা বোঝানোর জন্য মূলত আমি এই শর্টটা এঁকেছি এই জায়গায়। দেখো প্রথমত ইফ মানে এটা আমাদের কন্ডিশন। এখন দেখো ইফ এর পরে হচ্ছে আই, এই যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে সাবজেক্ট হিসেবে এই জায়গায় হচ্ছে আই। তারপরে দেখো আমাদের হ্যাড, এই যে সরাসরি এই হ্যাডটা, তারপর হ্যাডের পরে হচ্ছে ভার্ব 3। এখন এই হ্যাডটা কিন্তু ভার্ব 3, দেখো শকের মধ্যে দেখো আমাদের হ্যাভ হ্যাজ এটা কিন্তু ভার্ব 1, আর এই হ্যাড কিন্তু ভার্ব 2, আবার এই হ্যাড কিন্তু ভার্ব 3। ঠিক আছে, হ্যাড ভার্ব 2 ও হয়, আবার হ্যাড ভার্ব 3 ও হয়। এখন প্রথমত এই হ্যাডটা কি হয়েছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, যে প্রথমে সাবজেক্টের পরে আমাদের হ্যাড বসতে হয়, যে হ্যাড, তারপরে আমাদের কি ভার্ব 3 বসতে। এখন ভার্ব 3 হিসেবে জায়গায় হ্যাড ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো যে অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ইনাফ মানি। তাহলে আমাদের যেহেতু এই জায়গায় পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইফ এর পরে এই যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এতটুকু পূরণ করতে হবে। প্রথমত সাবজেক্ট হচ্ছে আই, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এই তিনটা থেকে আমি এই জায়গায় কুড হ্যাভ লিখছি, তোমরা চাইলে উড হ্যাভ বা মাইট হ্যাভ লিখতে পারো। তারপর হচ্ছে আমাদের কি ভার্ব 3 হচ্ছে দেখো এই জায়গায় বোথ। এখন দেখো আমাদের এই ভার্ব 1 হচ্ছে বি ইউ আই বাই, এই বাই অর্থ হচ্ছে ক্রয় করা, এই বাই অর্থ হচ্ছে ক্রয় করা। ঠিক আছে, এই বি ইউ আই এই বাই অর্থ ক্রয় করা। এখন এই বাই এর ভার্ব 2 হচ্ছে বোথ, আবার এই বোথই হচ্ছে ভার্ব 3। ঠিক আছে, এই বোথ ভার্ব 2 আবার ভার্ব 3 ও, কিন্তু এই জায়গায় ভার্ব 3 কেন? কারণ আগে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার পরে ভার্ব 3 বসে। তাহলে হ্যাভ এর পরে যেহেতু বোথ মানে এটা ভার্ব 3। এখন বাক্যটা পুরা করার জন্য আমাদের এক আর লেখা হয়েছে। এটা কি অনেক কঠিন বিষয়? দেখো তো প্রথমত ইফ, তারপরে ইফ এর পরে এতটুকু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এতটুকু তো প্রশ্নে দেওয়াই থাকবে। ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, এটা তোমরা ওই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বুঝবা, তাহলে তুমি বুঝবে থার্ড কন্ডিশন। এখন পরেরটা তুমি কি পূরণ করতে পারবা না? একবারে সহজই তো। প্রথমত সাবজেক্ট হিসেবে আই, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটা থেকে আমার এই জায়গায় উড হ্যাভ লেখা হয়েছে। তারপরে ভার্ব 3 হিসেবে বোথ, আর বাক্যটা সম্পূর্ণ করার জন্য হচ্ছে এক আর। তাহলে ইফ যদি আই হ্যাড আমার থাকতো ইনাফ মানে যথেষ্ট, মানি মানে টাকা, আমি কুড হ্যাভ বোথ তাহলে ক্রয় করে ফেলতাম, এ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে ইফ আই হ্যাড ইনাফ মানি, যদি আমার যথেষ্ট পরিমাণে টাকা থাকতো, আই কুড হ্যাভ বোথ এ কার, তাহলে আমি একটি গাড়ি ক্রয় করে ফেলতাম। তাহলে আমাদের থার্ড কন্ডিশন। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশন দিয়ে 4টা বা 5টা প্রশ্ন থাকে। এখন তোমাদের এই জায়গায় তোমরা প্রথমত দেখবা যে সেন্টেন্সের মধ্যে ইফ আছে কিনা প্রথমে, তারপরে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা। যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে বুঝবে এটা থার্ড কন্ডিশন। তারপরে তোমরা কি করবে, এই সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে বাকিটুকু পূরণ করে দিবা। তাহলে আমি এই স্ট্রাকচার দিয়ে এই জায়গায় 4টা एग्जांपल দেখাইছি, তোমরা এই স্ট্রাকচার দিয়ে 4000 एग्जांपल করতে পারবা। এটা অনেক সহজ।